না, আর ঘরে বসে বসে ভালো লাগছে না, একটু চা খেয়ে আসি। আমি সুমন চলেছি সুরেশ দাদুর দোকানে চা খেতে। এবারে ঠান্ডা যেন অন্যবারের তুলনায় বেশি পড়েছে। পুকুর, মাঠ, ঘাট চারিদিক কুয়াশায় ঢাকা। রাস্তাটাও ঠিকভাবে দেখা যাচ্ছে না। এত ঠান্ডায় বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছিল না, তবুও যাচ্ছি একঘেয়েমিটা একটু দূর করতে। অবশেষে পৌঁছালাম সুরেশ দাদুর চায়ের দোকানে। আমি গিয়ে বেঞ্চিতে বসলাম। সামনে দেখছি রাকেশ ও মহেশ বসে আছে। কিরে, এসেছিস? বস, তোর কথাই বলছিলাম এক্ষুনি। হ্যাঁ রে, এলাম। এত ঠান্ডায় বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছিল না, ঘরে বসে বসে একঘেয়েমি লাগছিল। তাই এই শীতের রাতে সুরেশ দাদুর দোকানে চা খেতে চলে এলাম। তা ঠিকই করেছিস। এই রকম শীতের রাতে সুরেশ দাদুর গরম গরম চা না হলে কি চলে? দাদু, 3টে গরম গরম চা দাও তো। হ্যাঁ, দিচ্ছি। একটু অপেক্ষা কর বাপু। শরীরের যা দশা, আগের মতো আর চটজলদি হাত চলে না রে। একটু দাঁড়া। তারপর দাদু আমাদের জন্য চা বানাতে লাগলো। আহ, এই রকম শীতের রাতে এই চা খেয়ে যেন পুরো শরীরটা গরম হয়ে গেল। সত্যিই দাদুর হাতে জাদুই আছে, মানতে হবে। তবে দাদু, এই শীতের রাতে একটা ভূতের গল্প হলে জমে যেত। হ্যাঁ রাকেশ, তুই ঠিকই বলেছিস। দাদু, আজ কিন্তু তোমাকে একটা ভূতের গল্প শোনাতেই হবে। আচ্ছা, ঠিক আছে। যখন তোরা এত করে বলছিস, তাহলে চল আমি তোদেরকে আমার জীবনে ঘটে যাওয়া একটা ভূতের গল্প শোনাই। অনেক বছর আগের কথা। তখন আমি ক্লাস 12ই পড়ি। বয়স 18-19 হবে। আমি প্রতিবারের মতো এবারও পরীক্ষা শেষে দিদার বাড়িতে বেড়াতে যাব। আজ সকাল থেকেই আকাশ মেঘলা, কখন যে হুড়মুড়ে বৃষ্টি নেমে আসে কে জানে। আমি স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। মিনিট 20 অপেক্ষা করার পর অবশেষে ট্রেন এলো। আমি জলদি করে ট্রেনে উঠে পড়লাম। প্রায় 2 ঘন্টা ট্রেনে বসার পর আমি শীতলপুর, অর্থাৎ আমার দিদার গ্রামে পৌঁছালাম। স্টেশন থেকে মাত্র 15 মিনিটের রাস্তা, তাই আমি হাঁটতে আরম্ভ করলাম। হাঁটতে হাঁটতে আমি আমার দিদার বাড়িতে এসে পৌঁছালাম। এসেই ডাক দিলাম, দিদা, ও দিদা। কে? বাবা সুরেশ নাকি? হ্যাঁ দিদা, আমি। বাবা, অবশেষে তুমি পৌঁছালে। আমি কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি। বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে এসো। হ্যাঁ দিদা, চলো। আমি আর দিদা ঘরের ভেতরে চলে আসি। ঘরে আসতেই আমার দৃষ্টি গেল জানালার বাইরে। দেখি একটা লম্বা তালগাছ। ওই তালগাছের চারপাশে যেন একটু বেশি অন্ধকার। কি দেখছো দাদু ভাই? দিদা, ওই যে জানালার বাইরে তালগাছটা দেখছিলাম, একটু অদ্ভুত দেখাচ্ছে। এমন তালগাছ তো আমি আগে দেখিনি। যা দেখেছো দেখেছো, ওদিকে আর ভুলেও তাকাবে না। কি ভুলছো এসব? আর কেনই বা দেখব না ওদিকে? ওই তালগাছের মাথায় নাকি একটা কালো ছায়া থাকে। রাত্রিবেলা তো দূরের কথা, দিনের বেলাও ওই গাছটার পাশ দিয়ে যেতে মানুষ ভয় পায়। আরে এসব আবার কি বলছো? কালো ছায়া, ভূত এসব আবার হয় নাকি? হ্যাঁ দাদু ভাই, হয়। তুমি খেয়ে শুয়ে পড়ো, অনেক রাত হলো তো। আমি খেয়ে বিছানায় বসে বসে ভাবছি ওই তাল গাছটার কথা। কাল আমি ওখানে যাব, কি আছে দেখে আসব। ভূত বলেও কিছু হয় নাকি? তারপর আমি শুয়ে পড়ি। তার পরের দিন রাত্রে আমি রাতের খাবার খেয়ে দিদা ঘুমিয়ে যাবার পর আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে যাই। আমি যেতে থাকি তালগাছটার দিকে। আজ বিকেল থেকেই আকাশে কালো মেঘ জমেছে। আমি হাঁটতে হাঁটতে সেই তালগাছটার কাছে পৌঁছালাম। কই, কিছুই তো নেই। আমি আগেই জানতাম ভূত বলে কিছু হয় না, যত সব গাঁজাখুরি গল্প। তারপরেই হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে পড়ে। এতক্ষণ থাকার পরেও কিছু দেখতে না পেয়ে আমি বাড়ি ফিরে আসতে যাব, এমন সময় দেখি আমার একটু আগেই দাঁড়িয়ে আছে একটা কালো ছায়ার মতো কিছু একটা। সেটা আস্তে আস্তে আমার কাছে আসছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এই বৃষ্টির সময়ও আমি ঘেমে যাচ্ছি। ওই ছায়াটা আমার একদম কাছে চলে আসে
আমার ওপর আঘাত করতে যাবে এমন সময় আমি দেখলাম দূর থেকে কে যেন মন্ত্র বলতে বলতে এদিকেই আসছে। থাম, তুই মানুষকে অনেক জ্বালিয়েছিস, আজ তোকে আমি শেষ করব। তারপরেই ওই তান্ত্রিক তার মন্ত্রপুত জলের সাহায্যে ওই ছায়াটাকে মেরে ফেলল। চিন্তা করো না, ওকে আমি মেরে ফেলেছি। চিরদিনের মতো ও আর আসবে না। তুমি এত রাত্রে এখানে কি করছিলে? তারপর আমি বাবাকে সব ঘটনা খুলে বলি। তোমার রাত্রিবেলায় একা এখানে আসা ঠিক হয়নি। আজ আমি এই পথ দিয়ে বাড়ি যাচ্ছিলাম বলে ও তোমার কোনো ক্ষতি করতে পারল না। যাও, এখন বাড়ি যাও। গল্পটা শোনার পর আমাদের গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। আজকের মতো তোমরা বাড়ি ফিরে যাও, রাতও তো হলো অনেক। তারপর আমরা যে যার বাড়ির পথে রওনা হলাম।